হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আমি রাখি সিংহ শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ ও শিলিগুড়ি তেরাই বিএড কলেজে বিএড সেকেন্ড সেমিস্টারে একজন ট্রেনি টিচার। আমার বিষয় হচ্ছে ইতিহাস। আমি আজকে তোমাদের যেটি পড়াবো তা হলো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে। মূল বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদের ইতিহাস প্রসঙ্গে দু একটি কথা বলতে চাই। আমরা কি জানি ইতিহাস মানে কি? ইতিহাস মানে হচ্ছে অতীত। অতীত দিনের কোনো বিষয় বা ঘটনা, তা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যাই হোক না কেন, সে সম্পর্কে আলোচনা ও চর্চার জন্য আমরা যে বিদ্যা অধ্যয়ন করি সেটিই হলো কিন্তু ইতিহাস। ইতিহাসের কারবারে হচ্ছে অতীতকে নিয়ে, আর সেই অতীত বহুকাল আগেরও হতে পারে অথবা কিছুদিন আগেরও হতে পারে। এই ইতিহাস জানার জন্য আমাদের উপাদানের প্রয়োজন আছে, তাই তো এই উপাদান, ইতিহাসের উপাদান কি সেটি আমরা আজকে পড়ব। তো শুরু করা যাক মূল বিষয়। প্রথমে জানব ইতিহাসের উপাদান কি। ইতিহাসের উপাদান বলতে কি বোঝায় সে সম্পর্কে প্রশ্ন ওঠা স্বাভাবিক। উল্লেখ্য, অতীত সম্পর্কে মানুষের জানার আগ্রহ কিন্তু বরাবর, আর এই অতীত ঘটনাই হচ্ছে কিন্তু ইতিহাসের বিষয়বস্তু। ওই সমস্ত ঘটনা জানার জন্য ঐতিহাসিকেরা যে তথ্য নির্ভর করেন, সেই নির্ভরশীল তথ্যই হচ্ছে কিন্তু ইতিহাসের উপাদান। এই ইতিহাসের উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়। আমি তোমাদের সুবিধার্থে একটি চার্ট বানিয়েছি, তোমরা সেটিকে ফলো করবে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, একটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, অন্যটি সাহিত্যিক উপাদান। এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে তিনটি ভাগে ভাগ করা যায়: লিপি বা লেখমালা, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য। আর সাহিত্যিক উপাদানকেও দুটি ভাগে ভাগ করা যায়: দেশীয় সাহিত্য ও বৈদেশিক সাহিত্য। এই লিপি বা লেখমালাকেও দুটি ভাগে ভাগ করা যায়: দেশীয় লিপি একটি হলো, বৈদেশিক লিপি। এখন আমরা এগুলি বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা পড়ব প্রত্নতাত্ত্বিক উপাদান। এই প্রত্নতাত্ত্বিক উপাদান কি? যে বিজ্ঞান সুশৃঙ্খলভাবে খনন কার্য করতে এবং জনজীবনের বাস্তব জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে সাহায্য করে, তাকে বলা হয় প্রত্নবিদ্যা। এই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে প্রত্নতাত্ত্বিক উপাদান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তথ্যের কোনো ভুল থাকে না। অতীত দিনে খনন কার্যের ফলে মাটির তলা থেকে তৈরি বা অতীতে ব্যবহার করা যেসব জিনিসপত্র আবিষ্কৃত হয়, তাই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আমরা আগে পড়লাম এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে তিন ভাগে ভাগ করা যায়: একটি হলো লিপি বা লেখমালা, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য। প্রথমে আমরা পড়ব লিপি বা লেখমালা। এই লিপি বা লেখমালা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত পাথর, তামা, লোহা, ব্রোঞ্জ, সোনা বা পাথরের উপর খোদাই করা লিপি থেকে আমরা তৎকালীন ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক ও ধর্মীয় জীবনের পরিচয় পেয়ে থাকি। এই জন্য লিপিকে কি বলা হয়? লিপিকে জীবন্ত দলিল বলা হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে সাহিত্যিক উপাদানের ভাষার পরিবর্তন ঘটলেও লিপি কিন্তু সবসময় অপরিবর্তিত থাকে বা তথ্য বিকৃত হওয়ার এখানে কোনো সম্ভাবনা থাকে না। এই লিপিকেও দুটি ভাগে ভাগ করা যায়: একটি হচ্ছে দেশীয় লিপি, অন্যটি হচ্ছে বৈদেশিক লিপি। দেশীয় লিপি কোনগুলি?
ব্রাহ্মী, খরষ্ঠী, তামিল, তেলেগু, প্রাকৃত, সংস্কৃত বহু ভাষায় রচিত প্রাচীন ভারতীয় লিপিগুলি থেকে আমরা কি জানতে পারি? ভারতীয় রাজাদের রাজ্য জয়, রাজপ্রশস্তি, ধর্মীয় শাসন, রাজনৈতিক ঘটনা, ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমরা জানতে পারি। প্রাচীন ভারতের লিপিগুলির মধ্যে অশোকের লিপি হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। এছাড়া হরিসেন বিরচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী জানা যায়। কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, প্রতিহাররাজ ভোজের গোয়ালিয়র প্রশস্তি, বিজয় সেনের দেওপাড়া লিপি, এছাড়া চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল লিপি এবং সক্ষত্রপ রুদ্র দমনের জুনাগড় লিপি বিশেষ উল্লেখযোগ্য। এগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে নিতে পারো। হরপ্পা ও মহেঞ্জোদারোয় প্রাপ্ত লিপির পাঠোদ্ধার আজও হয়নি। দাক্ষিণাত্যের পল্লব, চোল, চালুক্য, রাষ্ট্রকূট, বাকাটক প্রভৃতি রাজবংশের ইতিহাসের জন্য কিন্তু লিপির উপর আমাদের নির্ভরশীল হতে হয়। তাই ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ও ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে লিপিকে প্রথম স্থানে রেখেছেন। এরপর হচ্ছে বিদেশি লিপি। বিদেশি লিপি কোনগুলি? এশিয়া মাইনর, কম্বোডিয়া, জবদ্বীপ, চম্পা, গ্রিস ও পারস্য প্রভৃতি বৈদেশিক অঞ্চলগুলি থেকে পাওয়া লিপিগুলি থেকে সেই সব অঞ্চলের সাথে প্রাচীন ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্কের পরিচয় পাওয়া যায়। নেক্সট হচ্ছে মুদ্রা। মুদ্রাও কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মুদ্রা থেকে আমরা কি জানতে পারি? মুদ্রা থেকে রাজার নাম, সাল ও তারিখ জানা যায়। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রসার ও ধাতুবিদ্যার উৎকর্ষতাও কিন্তু আমরা মুদ্রা থেকে জানতে পারি। মুদ্রায় অঙ্কিত চিত্র থেকে আমরা কি জানতে পারি? সেই রাজার গুণাবলীর পরিচয় পেয়ে থাকি। যেমন সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদনরত মূর্তি থেকে তার সঙ্গীতানুরাগের পরিচয় পাওয়া যায়। ব্যাক্ট্রিয়, গ্রিক, শক, কুষাণ রাজাদের কাহিনীও কিন্তু মুদ্রা থেকে জানা যায়। সাতবাহন সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম প্রধান উপাদান হল মুদ্রা। এই গুপ্ত সাম্রাজ্যের পতনের পর কিন্তু ঐতিহাসিক উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব হ্রাস পেয়েছিল। এরপর হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য। স্থাপত্য কি? স্থাপত্য হচ্ছে স্থপতির কর্ম, অর্থাৎ গৃহাদি নির্মাণ কার্য বা নির্মাণের শিল্পই হচ্ছে স্থাপত্য। অন্যদিকে শিল্পী শিলাখণ্ডে, পাহাড়ে বা দেবায়তনে যে মূর্তির প্রতিকৃতি খোদাই করেন অথবা পাথর ও ধাতু ও মাটি বা পোড়ামাটি দিয়ে সৃজন করেন তাই হলো কিন্তু ভাস্কর্য। স্থাপত্য ও ভাস্কর্য বলতে বোঝায় মঠ, মন্দির, দুর্গ, অট্টালিকা ধ্বংসাবশেষ, সমাধি স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, মৃৎশিল্প, মৃৎপাত্র ও বিভিন্ন তৈজসপত্র। এগুলি থেকে বিশেষ যুগের শিল্পকলা, ধর্ম ও অর্থনৈতিক অবস্থার চিত্র পাওয়া যায়। হরপ্পা, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কৃত না হলে ভারত ইতিহাসের এক অমূল্য অধ্যায় আমাদের কাছে অজ্ঞাত থেকে যেত। সাঁচি, নালন্দা, অজন্তা, ইলোরা, তক্ষশিলা ইত্যাদি অনেক অজানা তথ্যের সন্ধান দেয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে ভারতবর্ষের বাইরে উপনিবেশ ও সংস্কৃতি বিস্তারের কথা জানতে পারা যায়। তো আজকে আমরা পড়লাম প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে। তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হলে আমাকে বলতে পারবে। আজকে আমরা পড়লাম প্রত্নতাত্ত্বিক উপাদান কি এবং তাকে কয় ভাগে ভাগ করা যায়।
পরবর্তী ক্লাসে পড়ব আমরা সাহিত্যিক উপাদান। ঠিক আছে, থ্যাংক ইউ।